হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে, যেটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 34 নাম্বার কাহিনী। এর আগে 33টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পরপর এক্সপ্লেন করে রেখেছি। সো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলি কেউ দেখতে বাকি থাকেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক কিংবা এমসিইউ প্লেলিস্ট চেক করে নেবেন। আর হ্যাঁ, ডেডপুল কিংবা উলভারিনের স্টোরি সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই, তাদের কিন্তু এক্সম্যান সিরিজও দেখতে হবে, যেটাও আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা ডেডপুলকে একটি নির্জন স্থানে মাটি খুঁড়তে দেখতে পাই। যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, এই জায়গা হচ্ছে সেই স্থান যেখানে লরা এবং তার সঙ্গীরা উলভারিন মারা যাওয়ার পর তাকে সমাধিস্থ করেছিল, যে দৃশ্য আমরা এক্সম্যান সিরিজের 10 নম্বর মুভি লোগানে দেখেছিলাম। কিন্তু প্রশ্ন হলো, ডেডপুল এই স্থানে মাটি কেন খুঁড়ছে? আসলে ডেডপুল লোগানের ওই সমাধি খুঁড়েই তাকে বের করার চেষ্টা করছে, কারণ ডেডপুল খুব ভালো করেই জানে লোগানের হিলিং ফ্যাক্টর রয়েছে, তাই তার ধারণা লোগান কখনোই মারা যেতে পারে না। কিন্তু এইখানে সে ওই সমাধি থেকে লোগানের অ্যাডামেন্টিয়াম কঙ্কাল ছাড়া আর কিছুই পায় না, মানে লোগান সত্যি মারা গেছে। কিন্তু ঠিক এই টাইমেই দেখা যায় ওই স্থানে কিছু মিনিটম্যান উপস্থিত হয় ডেডপুলকে বন্দি করার জন্য। এবার মিনিটম্যান কারা বা কেন তারা কাউকে বন্দি করতে আসে, এইটা জানতে গেলে আপনাদেরকে লোকি টেলিভিশন সিরিজ দেখতে হবে। আমার চ্যানেলে অলরেডি এর এক্সপ্লেন ভিডিও আছে, তাই যারা এখনো দেখেননি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন। এনিওয়ে, ডেডপুল ওই মিনিটম্যানদের হাতে ধরা না দিয়ে লোগানের ওই কঙ্কাল ব্যবহার করেই তাদের 12টা বাজিয়ে দেয়। আর তারপরে ডেডপুল আমাদের জানায় সে কেন এই স্থানে এসে উলভারিনকে উদ্ধার করার চেষ্টা করছে এবং কেনই বা মিনিটম্যানরা তার পিছনে পড়ে আছে। আপনারা যারা ডেডপুল 2 মুভি দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, ওই মুভির পোস্ট ক্রেডিট সিনেই আমরা দেখেছিলাম ডেডপুল কেবলের টাইম ট্রাভেল ডিভাইস ব্যবহার করে তার বান্ধবী সহ এক্স-ফোর্স টিমের সকল মেম্বারকেই বাঁচিয়ে তোলে। এমনকি অন্য ইউনিভার্সে গিয়ে গ্রিন ল্যান্টার্ন মুভিতে অভিনয় করা রায়ান রেনল্ডসকেও হত্যা করে। যদিও এটি মুভিতে একটি ফানি দৃশ্য হিসেবেই দেখানো হয়েছে, কিন্তু ওই দৃশ্য থেকেই বোঝা যায় কেবলের টাইম ট্রাভেল ডিভাইস ব্যবহার করে অন্য ইউনিভার্সেও ভ্রমণ করা যেতে পারে। যাই হোক, এরপর ডেডপুলের গার্লফ্রেন্ড ভেনেসা তার এই সমস্ত কাজের জন্য বিরক্ত হয়ে ওঠে, কারণ ডেডপুল একজন ভাড়াটে গুন্ডা। তাই ভেনেসা তাকে কিছু ভালো কাজ করার পরামর্শ দেয়। ফলে ডেডপুলও কিছু ভালো কাজ করার আশায় সেই টাইম ট্রাভেল ডিভাইসের মাধ্যমেই সোজা উপস্থিত হয় আর্থ 616 এর সিক্রেট টাইমলাইনে। আচ্ছা, এই সমস্ত কিছুই কিন্তু ঘটছে ডেডপুল 2 মুভির পরবর্তী সময়, মানে 2018 সালে। তো আর্থ 616 এ উপস্থিত হয়ে ডেডপুল দেখা করে হ্যাপি হোগানের সঙ্গে, কারণ ডেডপুল জানতে পেরেছিল এই ইউনিভার্সে অ্যাভেঞ্জার্সরা মহান কাজ করে, তাই সেও ওই অ্যাভেঞ্জার্স টিমে যুক্ত হতে চাইছিল। কিন্তু হ্যাপি যখন জানতে পারে ডেডপুল নিজের প্রয়োজনে অ্যাভেঞ্জার্স টিমে যুক্ত হতে চায়, তখন সে তাকে জানায় অ্যাভেঞ্জার্সরা কাজ করে সাধারণ মানুষের প্রয়োজনে, কেউ কারো নিজের প্রয়োজনে অ্যাভেঞ্জার্স হতে পারে না। ফলে হ্যাপি ওই মুহূর্তেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, যার পর ডেডপুল তার নিজের ইউনিভার্স মানে আর্থ 1005 এ ফিরে গিয়ে তার এক্স-ফোর্স টিমের এক সদস্য পিটারের সঙ্গে মিলে একটি গাড়ি শোরুমে কাজ করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভেনেসার সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়, আর এভাবেই কেটে যায় প্রায় 6 বছর। যার পর হঠাৎই ডেডপুলের জন্মদিনের দিন তার পরিচিত সকলেই মানে ভেনেসা সহ এক্স-ফোর্স টিমের সকল সদস্যই যখন তার জন্মদিন সেলিব্রেট করছে, ঠিক তখনই টিভি এর কিছু মিনিটম্যান সেই স্থানে উপস্থিত হয়ে ডেডপুলকে বন্দি বানিয়ে নিয়ে যায় টিভি এর এক নতুন এজেন্ট মিস্টার প্যারাডক্সের সম্মুখে, যে ডেডপুলকে বর্ণনা করে এটি আসলে সময়ের বাইরে থাকা একটি গোপন সংস্থা, যাদের কাজ সিক্রেট টাইমলাইন এবং বৃহত্তর মাল্টিভার্স নিরীক্ষণ করা। যেটা শুনে ডেডপুল অনুমান করে সে একসময় কেবলের টাইম ট্রাভেল ডিভাইস ব্যবহার করে যে সমস্ত কাজ করেছিল, তার কারণেই হয়তো তাকে এই স্থানে ধরে নিয়ে আসা হয়েছে। কিন্তু এইটা শুনেই মিস্টার প্যারাডক্স তাকে জানায় সেসব তো আলাদা কথা, বর্তমানে তাকে এই স্থানে ধরে নিয়ে আসা হয়েছে কারণ তার জন্য একটি বড় অফার রয়েছে। ফলে ডেডপুল যখন জানতে চায় কি সেই অফার, প্যারাডক্স তখন বর্ণনা করে টিভি এর ভবিষ্যৎ মতাদর্শ অনুযায়ী ডেডপুল ভবিষ্যতে অনেক বড় কাজ করতে চলেছে। আর ঠিক সেই কারণেই প্যারাডক্স তাকে আর্থ 616 এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলে, মানে ডেডপুলকে অ্যাভেঞ্জার্সদের একটি সদস্য হতে বলা হয়। যেটা শুনে ডেডপুল সানন্দেই সেই অফার গ্রহণ করে।
কারণ ওই যে অনেকদিন আগে থেকেই ডেডপুলের ইচ্ছা সে অ্যাভেঞ্জার্সদের সদস্য হবে, তাই এই প্রস্তাব তার কাছে বরদান মনে হয়। ফলে পরবর্তীতে টিভি এর দেয়া একটি নতুন স্যুট পরে ডেডপুল রেডি হয়ে যায় আর্থ 616 এ রওনা হওয়ার জন্য। কিন্তু এর আগেই সে যখন প্যারাডক্সকে রিকোয়েস্ট করে তাকে একবার তার ইউনিভার্সে ফেরত পাঠানোর জন্য, যাতে সে তার বন্ধুদের বিদায় জানাতে পারে, তখনই প্যারাডক্স তাকে জানায়, তুমি মনে হয় পুরো ব্যাপারটা বুঝতে পারোনি, তুমি আর কোনোদিনই তোমার ইউনিভার্সে ফিরতে পারবে না, কারণ তোমার ইউনিভার্স খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে। যেটা শুনে ডেডপুল তার থেকে জানতে চায় ইউনিভার্স ধ্বংস হয়ে যাওয়ার কারণ কি। তখন প্যারাডক্স তাকে জানায় তার ইউনিভার্সের অ্যাঙ্কার বিং মারা গেছে। আসলে প্রতিটি ইউনিভার্সেরই একটি করে অ্যাঙ্কার বিং থাকে, আর সেই সত্তা যদি কোনোভাবে মারা যায় তাহলে ধীরে ধীরে সেই ইউনিভার্সও ধ্বংস হয়ে যায়। আর ডেডপুলের ইউনিভার্সের অ্যাঙ্কার বিং ছিল লোগান, তাই লোগান যেহেতু মারা গেছে তার ইউনিভার্সও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে। যেটা শোনার পরেই ডেডপুল জানতে চায় তাদের হাতে এখন আর কত টাইম আছে। তখন প্যারাডক্স তাকে উত্তর দেয়, জেনারেলি এই সমস্ত ইউনিভার্স আগে টিভি নিজে থেকেই মিটিয়ে দিত, কিন্তু টিভি এর বস চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে এই নিয়ম বদলে গেছে। মানে লোকি টিভি ক্যাপচার করার পর এখন আর টিভি নিজে থেকে কোনো টাইমলাইনে মিটিয়ে দেয় না, সমস্ত টাইমলাইনকে তাদের মতোই ছেড়ে দেয়, যেটা আমরা লোকি সিজন 2 থেকে জেনেছিলাম। তাই বর্তমান নিয়মে এই রকম কেসে একটি ইউনিভার্স ধ্বংস হতে কয়েক হাজার বছর টাইম লেগে যায়। কিন্তু প্যারাডক্সের আবার এই নিয়ম পছন্দ না, তার নীতি অনুযায়ী যেটা হওয়ার সেটা তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো। আর ডেডপুলের ইউনিভার্সের ইনচার্জ যেহেতু প্যারাডক্স, তাই সে চায় যত তাড়াতাড়ি সম্ভব এই ইউনিভার্সকে মিটিয়ে দিতে। আর প্যারাডক্স এই কাজ কমপ্লিট করার জন্যই টাইম রিপার নামক একটি মেশিনে তৈরি করেছে, যার মাধ্যমে সে যে কোনো ইউনিভার্সকে নিমেষেই মিটিয়ে ফেলতে পারবে। কিন্তু ওই ইউনিভার্স ধ্বংস করার আগেই ডেডপুলকে সে ওই স্থান থেকে বাইরে বের করে নেয়, কারণ টিভি এর ভবিষ্যৎ মতাদর্শ অনুযায়ী এই ডেডপুল ভবিষ্যতে বড় কোনো কাজ করতে চলেছে। আর তাছাড়াও ডেডপুল যদি ওই ইউনিভার্সে থেকে যায় আর সেই টাইমেই তাদের ইউনিভার্স ধ্বংস হতে শুরু করে, তাহলে ডেডপুল সেটা থামানোর জন্য যে কোনো কাজ করতে পারে। যে কারণেই প্যারাডক্স তাকে টিভি এতে তুলে এনে অ্যাভেঞ্জার্সে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। আসলে প্যারাডক্সের আসল লক্ষ্য এই টিভি এতে কাজ করা না, সে নিজেই টিভি এ হয়ে উঠতে চায়। এখানে আমি শুধু একটাই কথা ভাবছি, এই প্যারাডক্স নামক চিড়িয়ার মনে হয় লোকি সম্বন্ধে কোনো ধারণাই নেই। যদি ধারণা থাকতো রে ভাই, টিভি নিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা তার কবেই মিটে যেত। এনিওয়ে, ডেডপুল যখন জানতে পারে ওই টাইম রিপার নামক মেশিনটি রেডি হলেই প্যারাডক্স তাদের ইউনিভার্স ধ্বংস করে দেবে, তখন ডেডপুল শুধুমাত্র তার নিজের সঙ্গী সাথীদের বাঁচানোর উদ্দেশ্যে প্যারাডক্সকে আঘাত করে তারই টেমপ্লেট চুরি করে সোজা উপস্থিত হয় তাদের ইউনিভার্সের সেই স্থানে, যেখানেই রয়েছে লোগানের সমাধি। আর এখান থেকেই মুভির প্রথম দৃশ্য শুরু হয়, যেটা আমি এই ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়েছি। মানে কিছু মিনিটম্যানরা তাকে ট্র্যাক করেই ওই স্থানে উপস্থিত হয়, কিন্তু ডেডপুল তাদের সকলকেই পরাস্ত করে আরো অন্যান্য ইউনিভার্সে ভ্রমণ করতে শুরু করে। কারণ ডেডপুল ধারণা করেছিল অন্য কোনো ইউনিভার্সের লোগানকে তুলে এনে যদি তাদের ইউনিভার্সের অ্যাঙ্কার বিং বানানো যায়, তাহলে হয়তো তাদের ইউনিভার্স বেঁচে যেতে পারে। যে কারণেই সে বিভিন্ন ইউনিভার্সের লোগানের কাছে হাজির হয়ে তাদেরকে তার সঙ্গে আসার প্রস্তাব দেয়, কিন্তু প্রত্যেকেই তার প্রস্তাব বাজেভাবে প্রত্যাখ্যান করে। এখানে একটি ইউনিভার্সের লোগান চরিত্রে আমরা ফেমাস অ্যাক্টর হেনরি ক্যাভিলকে দেখতে পাই, যেটা আমাদের মতো সুপার হিরো ফ্যানদের কাছে একটি দুর্দান্ত ক্যামিও ছিল। এটার উল্লেখ আমি করতাম না, কারণ গল্প বিশেষে এইটা বলার কোনো দরকার ছিল না, কিন্তু আমি জানি এটা না বললেই বহুজন আমাকে বলবে দাদা হেনরি ক্যাভিলের কথাই তো আপনি উল্লেখ করলেন না, তাই বাধ্য হয়ে একবার বলে দিলাম। যাই হোক, বহুজনের কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়ার পর অবশেষে ডেডপুল এমন একটি ইউনিভার্সে উপস্থিত হয় যে ইউনিভার্সের সমস্ত এক্সম্যান সদস্য মারা গেছে, শুধুমাত্র লোগানই বেঁচে রয়েছে, যে আবার বর্তমানে পুরোপুরি নেশাগ্রস্ত। কারণ এই লোগান মনে করে সমস্ত এক্সম্যান সদস্য মারা যাওয়ার জন্য সেই দায়ী। সে যাই হোক, ডেডপুল এখানে উপস্থিত হয়ে এই নেশাগ্রস্ত লোগানকে দেখে সহজেই তাকে তুলে নিয়ে আসে টিভিতে। কিন্তু প্যারাডক্স যখন দেখতে পায় ডেডপুল অন্য কোনো ইউনিভার্সের লোগানকে তুলে এনেছে তাদের ইউনিভার্সের অ্যাঙ্কার বিং বানানোর জন্য, তখনই সে তাকে জানায় একটি ইউনিভার্সের অ্যাঙ্কার বিংকে অন্য ইউনিভার্সের সঙ্গে রিপ্লেস করা কখনোই সম্ভব না। তাছাড়া ডেডপুল যে ইউনিভার্সের লোগানকে তুলে এনেছে সে এই মাল্টি ইউনিভার্সের সব থেকে খারাপ লোগান,
কারণ এই লোগান তার ইউনিভার্সের সকলকেই হতাশ করেছে। কিন্তু এইটা শোনার পরেই ডেডপুল যখন জানায় এই বিষয়ে সে তাদের বসের সঙ্গে কথা বলতে চায়, তখনই প্যারাডক্স সহ বাকিরা বেশ নার্ভাস হয়ে যায়। যেটা দেখে ডেডপুল খুব সহজেই বুঝতে পারে প্যারাডক্স তার উপর মহলকে না জানিয়েই এই সব কাজ করতে চলেছে। ফলে সঙ্গে সঙ্গেই ডেডপুল তাকে হুমকি দেয় সে তাদের এই সমস্ত 2 নম্বরী কাজ সম্বন্ধে তাদের উপর মহলে নালিশ করবে। যেটা শুনেই প্যারাডক্স তার বিপদ থেকে এড়িয়ে যাওয়ার জন্য ডেডপুল এবং লোগান দুজনকেই ডিলিট করে সঙ্গে সঙ্গে ভয়েডে পাঠিয়ে দেয়। এবার কি এই ভয়েড, এটা নিয়ে নতুন করে আমি আর বিবরণ দেব না, কারণ এই স্থান সম্বন্ধে বিস্তারিত আমরা লোকি সিরিজেই জানতে পেরেছি। তাই যারা এখনো এই স্থানের সঙ্গে পরিচিত না তারা দয়া করে লোকি সিরিজ একবার দেখে নেবেন। ওকে, তো এই ভয়েডে আসার পর লোগান ডেডপুলের উপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ এই স্থানে তাকে পাঠানো হয়েছে ডেডপুলের কারণেই। ফলে সঙ্গে সঙ্গেই সে রাগান্বিত হয়ে ডেডপুলের সঙ্গে ফাইট করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডেডপুল একদমই শান্তভাবে লোগানকে জানায় টিভি এর যেমন ক্ষমতা রয়েছে তার ইউনিভার্সকে নিমেষেই ধ্বংস করে দেওয়ার, ঠিক তেমনই তারা যদি চায় লোগানের ইউনিভার্সও তারা আগের মতো ঠিক করে দিতে পারে। যেটা শুনেই লোগানও শান্ত হয়ে ডেডপুলকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ইতিমধ্যেই তাদের সামনে উপস্থিত হয় ক্যাপ্টেন আমেরিকা। না না, একদমই না। আমি প্রথম মুভি দেখার টাইমে ক্যাপ্টেন আমেরিকা ভেবেছিলাম, কিন্তু ক্ষণিকের মধ্যেই আমরা বুঝতে পারি এটা ফ্যান্টাস্টিক ফোরের জনি স্ট্রম মানে হিউম্যান টর্চ, যাকে আমরা ফ্যান্টাস্টিক 4 মুভিতে অলরেডি দেখে এসেছি। ওকে, তো জনি এখানে তাদের দুজনকে জানায় নিজেদের মধ্যে ফাইট না করে তৈরি থাকো, কারণ খুব শীঘ্রই তারা আসছে। আর ক্ষণিকের মধ্যেই আমরা দেখতে পাই এই ভয়েডে বসবাসরত বেশ কিছু মিউটেন্ট তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, যার পর জনি অতিরিক্ত স্মার্ট হয়ে প্রথমেই তাদের উপর আক্রমণ করতে গেলে পাইরো তার অবস্থা একদমই শোচনীয় করে দেয়। আর তারপর ডেডপুল, উলভারিন এবং জনি 3 জনকেই বন্দি বানিয়ে উপস্থিত হয় তাদের গোপন ডেরায়। আসলে ক্যাসেন্দ্রা নোভা নামক এক মিউটেন্টকে টিভিএ এই ভয়েডে প্রেরণ করার পর সে তার ক্ষমতাকে হাতিয়ার করে আরো বেশ কিছু মিউটেন্টকে তার দলে করে নেয়, যারাই বর্তমানে আনঅফিসিয়ালি ভাবে এই ভয়েডে রাজত্ব করছে। মানে এই সমস্ত খারাপ মিউটেন্টদের নেত্রী হলেন কাসান্দ্রা নোভা। যদিও এর আরো পরিচয় আছে, কিন্তু মুভিতে সেই পরিচয় সেরকম ভাবে তুলে ধরা হয়নি। জাস্ট আমাদেরকে জানানো হয়েছে কাসান্দ্রা নোভা হলো প্রফেসর এক্স মানে চার্লস জেভিয়ারের যমজ বোন। আর প্রফেসর এক্স এর মতোই তার মধ্যেও মাইন্ড রিডিং এবং মাইন্ড কন্ট্রোলের ক্ষমতা রয়েছে। এছাড়াও তার মধ্যে রয়েছে টেলিকাইনেসিস পাওয়ার, মানে যে কোনো জিনিসকে সে টাচ না করেই কাবু করতে পারে। আর এই ক্ষমতাকে কাজে লাগিয়েই বেশ কিছু মিউটেন্টকে সে তার গোলাম বানিয়ে নেয়, যারাই ডেডপুল, উলভারিন এবং জনিকে বন্দি বানিয়ে কাসান্দ্রার সামনে নিয়ে আসে। আর এইখানেই ডেডপুল যখন কাসান্দ্রাকে জানায় রাস্তায় আসার টাইমে জনি তার সম্বন্ধে বহু বাজে কথা বলেছে, তখনই কাসান্দ্রা রেগে গিয়ে নিমেষেই তাকে হত্যা করে। আসলে কাসান্দ্রার এই টিম ছাড়াও এই ভয়েডে আরো একটি গ্রুপ রয়েছে যারা ক্যাসেন্দ্রার কাজকর্ম একদমই পছন্দ করে না। তাই ক্যাসেন্দ্রার টিমের সঙ্গে ওই গ্রুপের অল টাইম ঝামেলা লেগে থাকে। আর এই জনি স্ট্রম ওই গ্রুপেরই একজন সদস্য। তাই পূর্বের রাগ থেকেই নিমেষে কাসান্দ্রা তাকে হত্যা করে বসে। আচ্ছা, এখানে আমি এই ক্যারেক্টারকে কাসান্দ্রা বলছি কখনো, আবার ক্যাসেন্দ্রা বলছি কখনো, আমার উচ্চারণের একটু মিসম্যাচ হতে পারে, দয়া করে মানিয়ে নেবেন। ওকে, তো এর পরবর্তীতে প্রফেসর এক্স কে নিয়ে যখন তাদের মধ্যে কথা শুরু হয়, তখন লোগান রাগান্বিত হয়ে তাকে আক্রমণ করতে গেলে কাসান্দ্রা তার টেলিকাইনেসিস পাওয়ার ব্যবহার করে তাকে অক্ষম করে দেয়। যেটা দেখে ডেডপুল আগে ভাগেই স্যারেন্ডার হয়ে তাকে রিকোয়েস্ট করে কাসান্দ্রা যেন তাকে তার ইউনিভার্সে ফিরিয়ে দেয়, কারণ তাকে তার নিজের ইউনিভার্স বাঁচাতে হবে। কিন্তু কাসান্দ্রা তার মাইন্ড রিড করে সমস্ত কিছু দেখার পরেও তাকে জানায় আমি চাইলেই তোমাকে তোমার ইউনিভার্সে ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। এই বলেই ডেডপুল এবং উলভারিন দুজনকে বাইরে রেখেই তারা সকলে তাদের গোপন ডেরা মানে অ্যান্টম্যানের একটি বৃহৎ স্যুটের ভিতর প্রবেশ করে। আর ক্ষণিকের মধ্যেই অ্যালিয়ত সেই স্থানে উপস্থিত হয় ডেডপুল এবং উলভারিনকে গ্রাস করার জন্য। আসলে কাসান্দ্রা এই ভয়েডে তার একটি সাম্রাজ্য তৈরি করার পর টিভি এর সাথে তার একটি চুক্তি হয়, যে চুক্তি অনুযায়ী কাসান্দ্রা এই ভয়েডে তার ক্ষমতার সাহায্যে যা কিছু করতে পারে টিভি তাতে কোনো হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র কাসান্দ্রা যেন সেখান থেকে বাইরে না বেরোয়। কিন্তু ভয়েডে যেহেতু অ্যালিয়ত তার রাজত্ব সামলায়, তাই কাসান্দ্রা তার সাথেও চালাকি করে চুক্তি করে নেয়, যে চুক্তি অনুযায়ী কাসান্দ্রা অল টাইম তার খাবারের যোগান দিয়ে যাবে, বিনিময়ে অ্যালিয়ত কাসান্দ্রাকে কোনোদিনই আক্রমণ করবে না।
আর এই যে উলভারিন এবং লোগানকে বাইরে রেখে দিয়ে তারা সকলেই ভিতরে চলে গেল, এটা ওই এলিয়টের খাবার হিসাবে তাদেরকে বলি দিয়ে গেল। কিন্তু এলিয়ট তাদেরকে গ্রাস করার আগেই তারা তাদের উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ওই স্থান থেকে পালিয়ে যায়। আর তারপরেই উলভারিন সিদ্ধান্ত নেয় এইখান থেকে যদি তাদের বেরোতে হয় তাহলে যে কোনো উপায়ে জনির গ্রুপের সঙ্গে তাদের দেখা করতে হবে। মানে বন্দি অবস্থাতেই জনি তাদের দুজনকে তার একটি গ্রুপের কথা জানিয়েছিল, আর এই মুহূর্তে উলভারিন আশা করে হয়তো ওই গ্রুপের সাথে দেখা করলেই তাদের সাহায্য নিয়েই তারা এই স্থান থেকে বাইরে বেরোতে পারবে। যে আশা নিয়েই তারা সামনে এগোতে শুরু করে। আর রাস্তাতেই তাদের দেখা হয় ডগ পুল এবং নাইস পুলের সঙ্গে, যারা ডেড পুলেরই ভেরিয়েন্ট। সে যাই হোক, নাইস পুলের থেকে ওই গ্রুপ সম্বন্ধে সঠিক তথ্য নিয়ে তারই একটি গাড়ির মাধ্যমে তারা দুজনই রওনা হয় সেই গ্রুপের উদ্দেশ্যে। যদিও এই স্থানেই নাইস পুল তাদেরকে সাবধান করে দেয় ওই গ্রুপকে খুঁজতে গিয়ে তারা যেন ডেড পুল গ্যাংয়ের সামনে না হাজির হয়, কারণ তারা প্রত্যেকেই এক একজন পাগল। তাই তাদের দুজনকে ওই ডেড পুল গ্যাং যে কোনো কিছু করতে পারে। মানে এই ভয়েডে ডেড পুলেরও অসংখ্য ভেরিয়েন্ট রয়েছে, যেমনটা আমরা লোকি টেলিভিশন সিরিজে লোকির বহু ভেরিয়েন্ট দেখেছিলাম। এনিওয়ে, গাড়িতে যাওয়ার টাইমেই কথায় কথায় উলভারিন যখন জানতে পারে ডেডপুল প্ল্যান মাফিক তাকে শান্ত করেছে, মানে টিভিএ যে সত্যি লোগানের ইউনিভার্স ঠিক করতে পারবে এইটা সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। সে শুধুমাত্র লোগানের সাহায্য পাওয়ার জন্যই তাকে এই কথা বলেছিল। ফলে সঙ্গে সঙ্গেই লোগান আবারও রাগান্বিত হয়ে ডেডপুলের সঙ্গে ফাইট করতে শুরু করে এবং একটা টাইমে এই ফাইটের কারণেই তারা দুজনই অজ্ঞান হয়ে যায়। যার পর ওই গাড়ি সহ তাদের দুজনকেই উদ্ধার করে জনি স্ট্রমের বাকি গ্রুপ মেম্বাররা, যে গ্রুপে রয়েছে ব্লেড, ইলেকট্রা, গ্যাম্বিট এবং লরা। ব্লেড চরিত্রটিকে আমরা 1998 সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেলের ব্লেড মুভিতে প্রথম দেখি, যার দুটি সিকুয়েল যথাক্রমে 2002 এবং 2004 সালে মুক্তি পায়। চাইলে আপনারা সেই মুভি থেকেই এই চরিত্রটি সম্বন্ধে ধারণা নিতে পারেন। ইলেকট্রাকেও আমরা এর আগে সাপোর্টিং চরিত্রে অভিনয় করতে দেখেছি 2003 সালে মুক্তিপ্রাপ্ত ডেয়ারডেভিল মুভিতে। তাছাড়া এই মুভিরই স্পিন অফ ইলেকট্রা রিলিজ হয় 2005 সালে, যে মুভিতে এই ক্যারেক্টারই মূল চরিত্র। চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। গ্যাম্বিট নামক এই ক্যারেক্টারটিকে আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো মুভিতেই আমরা দেখিনি, তবে এটা আমার ভুলও হতে পারে। পুরনো কোনো মুভিতে হয়তো সাপোর্টিং কোনো ক্যারেক্টারে থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা আমার জানা নেই। যদি এই ক্যারেক্টারকে আপনারা পুরনো কোনো মার্ভেল মুভিতে দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করবেন। এনিওয়ে, গ্যাম্বিট সাধারণত একজন মিউটেন্ট যে অবিশ্বাস্যভাবে জ্ঞানী এবং তাস নিয়ে বিভিন্ন রকম কার্যকলাপ দেখাতে পারে, আর এইটাই তার প্রধান হাতিয়ার। আর লরাকে তো আপনারা লোগান মুভি থেকে অলরেডি চেনেন, মানে তাকে এবং তার সঙ্গীদের বাঁচাতে গিয়েই লোগান মারা গেছে। এনিওয়ে, ডেডপুল এদের দেখা পাওয়া মাত্রই তাদেরকে প্রস্তাব দেয় তারা যদি সকলে মিলে একটি টিম গঠন করে তাহলে হয়তো কাসান্দ্রাকে তারা সহজেই পরাজিত করতে পারবে, আর তারপর তার সাহায্যেই তারা সকলে এই স্থান থেকে বাইরে বেরিয়ে যাবে। যেটা শুনে বাকিরা রাজি হলেও উলভারিন ডেডপুলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ সে একবার উলভারিনকে মিথ্যে বলে ঠকিয়েছে, তাই তার অন্য কোনো প্রস্তাবে সে আর নতুন করে সম্মতি দেবে না। কিন্তু ওই দিন রাতেই লরা যখন লোগানের সঙ্গে একান্তে কথা বলে এবং যে লোগান মারা গেছে তার সম্বন্ধে কিছু বিবরণ দেয়, তখনই এই লোগানও তার জেদ ছেড়ে কাসান্দ্রার সঙ্গে লড়াই করার জন্য রাজি হয়ে যায়। ফলে পরবর্তী দিনই সেই গাড়ির মাধ্যমেই তারা সকলে মিলে উপস্থিত হয় কাসান্দ্রার ডেরায়। কিন্তু কাসান্দ্রাকে পরাজিত করা তো এত সোজা না, কারণ তার কাছে রয়েছে টেলিকাইনেসিস পাওয়ার। যদিও এই বিষয়ে ডেডপুল তার নতুন টিমের সঙ্গে আগে ভাগেই যুক্তি করে নেয়, তারা যদি কোনোভাবে কাসান্দ্রার মানসিক ক্ষমতা ব্লক করতে পারে তাহলে সহজেই তারা তাকে পরাজিত করতে পারবে, যেটা একমাত্র সম্ভব ম্যাগনেটোর মাথায় থাকা হেলমেটের মাধ্যমে। আপনারা যারা এক্সম্যান সিরিজের মুভি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন ম্যাগনেটো প্রফেসর এক্স এর ক্ষমতা থেকে বাঁচার জন্য স্পেশাল একটি হেলমেট ব্যবহার করত, যে হেলমেটের মাধ্যমে অন্য কেউই তার মস্তিষ্কে কোনো প্রভাব ফেলতে পারত না। আর এখানে সেই হেলমেটই যদি একবার কাসান্দ্রাকে পরানো যায় তাহলে তার ক্ষমতাও সঙ্গে সঙ্গেই ব্লক হয়ে যাবে। কিন্তু প্রবলেম হলো ম্যাগনেটোর হেলমেট বর্তমানে তাদের কাছে নেই, তাই আরেকটি উপায় হলো জাগারনাট নামক একটি মিউট্যান্টের মাথায় থাকা হেলমেট, যেটার মাধ্যমেও সেই একই কাজ করা সম্ভব। কিন্তু এইখানেও একটি প্রবলেম রয়েছে, জাগারনাট বর্তমানে কাসান্দ্রার টিমেরই সদস্য, তাই তাদের প্ল্যান যে কোনো উপায়ে জাগারনাটের হেলমেট উদ্ধার করে সেটাই কাসান্দ্রার উপর ব্যবহার করা। আর সেই প্ল্যান অনুযায়ী তারা এই স্থানে উপস্থিত হয়ে কাসান্দ্রার টিমের সঙ্গে লড়াই করতে শুরু করে।
যদিও ডেডপুল এবং উলভারিন সোজা উপস্থিত হয় কাসান্দ্রার সম্মুখে, যেখানে কাসান্দ্রা ডেডপুলকে ঘায়েল করে উলভারিনের মস্তিষ্ক কন্ট্রোল করতে শুরু করে। আর এখানেই আমরা জানতে পারি এই লোগানের ইউনিভার্সের সমস্ত এক্সম্যান টিমের সদস্যরা যখন ভালো কাজ করতে ব্যস্ত, তখন উলভারিনকে তারা এক্সম্যান টিমে যোগ করলেও উলভারিন তাদের কাছ থেকে অল টাইম পালিয়ে পালিয়ে বেড়াতো। কিন্তু একটি যুদ্ধে যখন সমস্ত এক্সম্যান টিমই মৃত্যুবরণ করে, তখনই উলভারিন রাগান্বিত হয়ে এক্সম্যান টিমের বদলা স্বরূপ সাধারণ মানুষদেরকেই হত্যা করতে শুরু করে, যে কারণে ওই ইউনিভার্সের সকলেই লোগানকে ঘৃণা করে। আর লোগানও মনে করে সে যদি এক্সম্যান টিমের সঙ্গে থাকতো তাহলে তার সমস্ত সঙ্গীরাই আজও হয়তো বেঁচে থাকতো। আর এটা নিয়েই সে অল টাইম আফসোস করে, যেটাই সে চেঞ্জ করতে চায়। এবার এই সম্বন্ধে জানার পর কাসান্দ্রা তাকে জানায়, আমি তোমার এই সমস্ত দুঃখই ভুলিয়ে দেব, তুমি শুধু আমার টিমে হয়ে যাও। কিন্তু এতক্ষণে নিচে লড়াই করতে থাকা লরা জাগারনাটের হেলমেট উদ্ধার করে ডেডপুলের হাতে হস্তান্তর করে। আর ডেডপুল ওই হেলমেট কাসান্দ্রার মাথায় পরানোর সঙ্গে সঙ্গেই সে তার সমস্ত ক্ষমতাই হারিয়ে ফেলে। যার পর ডেডপুল তাকে জানায় সে যদি তাদের দুজনকে তাদের ইউনিভার্সে ফিরিয়ে না দেয় তাহলে এখনই সে তাকে হত্যা করবে। কিন্তু কাসান্দ্রা তাদের এই প্রস্তাবে কিছুতেই রাজি হয় না। সে তাদেরকে জানায়, তোমাদেরকে ফিরে যেতে গেলে আমার এই হেলমেট খুলতেই হবে, আর এই হেলমেট খোলার সঙ্গে সঙ্গেই আমি তোমাদের মেরে ফেলবো। ফলে এই নিয়েই তাদের মধ্যে যখন কথা কাটাকাটি চলতে থাকে, ঠিক তখনই পাইরো ওই স্থানে উপস্থিত হয়ে কাসান্দ্রাকে গুলি করে বসে। আসলে পাইরো নামক এই মিউটেন্ট এতদিন কাসান্দ্রার ক্ষমতায় ভয় পেয়ে তার এই গ্রুপে থেকে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু ভিতর ভিতর সে টিভিএর এজেন্ট প্যারাডক্সের সঙ্গে চুক্তি করেছিল, যে চুক্তি অনুযায়ী পাইরো যদি কাসান্দ্রার এই রাজত্ব মিটিয়ে দিতে পারে তাহলে পাইরোকেও প্যারাডক্স এই ভয়ের থেকে মুক্ত করে দেবে এবং একই সঙ্গে তার বাকি ইচ্ছাও পূরণ করবে। কারণ প্যারাডক্স সন্দেহ করেছিল কাসান্দ্রা কোনো না কোনো একদিন এই ভয়ের থেকে বাইরে বেরিয়ে আসবে। আর প্যারাডক্সের স্বপ্ন যেহেতু এই টিভিএতে রাজত্ব করা, তাই কোনো শত্রুকেই সে বাঁচিয়ে রাখতে চায় না। ফলে প্যারাডক্সের কথা অনুযায়ী পাইরো তাকে হত্যা করার জন্য গুলি করে, কিন্তু উলভারিন উল্টে পাইরোকে আঘাত করে কাসান্দ্রাকে বাঁচানোর জন্য তার মাথা থেকে ওই হেলমেট খুলে দেয়। কারণ উলভারিন এখন তার সঙ্গী সাথীদের খুবই মিস করে, বিশেষত চার্লস জেভিয়ারকে। আর এই টাইমেই তার মনে পড়ে চার্লস কিভাবে সকল ব্যক্তিকেই সাহায্য করতে চাইতো, তাই চার্লসের মতাদর্শ অনুযায়ী কাউকে এইভাবে মারা যেতে দেওয়াটা একদমই ঠিক না, যে কারণেই সে কাসান্দ্রার মাথা থেকে ওই হেলমেট খুলে দেয়। ফলে সঙ্গে সঙ্গেই সে তার ক্ষমতা ফিরে পেয়ে ওই গুলির আঘাত থেকে বেঁচে যায়। আর এই কৃতজ্ঞতা থেকেই কাসান্দ্রা তাদের দুজনকেই তার নিজের ইউনিভার্সে ফিরিয়ে দিতে রাজি হয়ে যায়। যার পর দেখা যায় কাসান্দ্রা তার কাছে থাকা একটি স্লিং রিং ব্যবহার করে আর্থ 1005 এর একটি পোর্টাল ওপেন করে, যার মাধ্যমেই লোগান এবং ডেডপুল সহজেই পৌঁছে যায় ডেডপুলের ইউনিভার্সে। আচ্ছা, এখানে একটি কনফিউশন আমি দূর করে দিই। কাসান্দ্রার কাছে এই স্লিং রিং থাকার কারণ, বেশ কিছুদিন আগেই কোনো একটি ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জ ভয়েডে উপস্থিত হলে কাসান্দ্রা তাকে সঙ্গে সঙ্গেই হত্যা করে, আর তারই স্লিং রিং বর্তমানে কাসান্দ্রার কাছে রয়েছে। ওকে, তো ডেডপুল এবং উলভারিন আর্থ 1005 এ চলে যাওয়ার পর কাসান্দ্রা সেই পাইরোকে জিজ্ঞাসাবাদ করেই জানতে পারে প্যারাডক্সের পরিকল্পনা থেকেই সে তার উপর গুলি চালানোর সাহস পেয়েছে। ফলে পরবর্তীতেই পাইরোর ব্রেন রিড করেই কাসান্দ্রা উপস্থিত হয় আর্থ 1005 এ, কারণ প্যারাডক্সও বর্তমানে এখানেই রয়েছে। আসলে প্যারাডক্স যে টাইম রিপার মেশিন তৈরি করেছে সেটা বর্তমানে রয়েছে ডেডপুলের ইউনিভার্সেই, মানে এই আর্থ 1005 এ। আর ওই মেশিনই রেডি হয়ে যাওয়ার ফলে প্যারাডক্সও এই ইউনিভার্সে উপস্থিত হয়েছে তার লক্ষ্য কমপ্লিট করার জন্য, মানে এই ইউনিভার্সকে সম্পূর্ণ মিটিয়ে ফেলার জন্য। কিন্তু ডেডপুল এবং উলভারিন যখন ওই কাজ করার আগেই প্যারাডক্সের সম্মুখে হাজির হয়, প্যারাডক্স তখন তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ ভয়েড থেকে এত সহজে ফিরে আসা কখনোই সম্ভব না। ফলে প্যারাডক্স যখন তাদের থেকে জানতে চায় তোমরা এই স্থানে কিভাবে ফিরে এলে, ঠিক তখনই সেই পোর্টালের সাহায্যে কাসান্দ্রাও উপস্থিত হয় তাদের সম্মুখে। আর তারপর প্যারাডক্সের ব্রেন রিড করে কাসান্দ্রা জানতে পারে তার আসল পরিকল্পনা কি, মানে প্যারাডক্স যে টাইম রিপারের মাধ্যমে এই ইউনিভার্স ধ্বংস করতে চলেছে এটা কাসান্দ্রা জানতে পেরে যায়। ফলে পরবর্তীতেই কাসান্দ্রা প্ল্যান করে ওই টাইম রিপারের মাধ্যমেই কাসান্দ্রা সমস্ত ইউনিভার্সকেই ধ্বংস করে দেবে, মানে মাল্টিভার্স পুরোপুরি শেষ করে দেবে। শুধুমাত্র বেঁচে থাকবে ভয়েড, যেখানেই রাজত্ব চালাবে কাসান্দ্রা।
কিন্তু ডেডপুল এবং উলভারিন তো এই স্থানে উপস্থিত হয়েছে ওই টাইম রিপার নষ্ট করতে, যাতে এই ইউনিভার্স ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। তাই কাসান্দ্রা প্রথমেই তাদের দুজনকে সাইড করে দিয়ে প্যারাডক্সকে নিয়ে উপস্থিত হয় ওই মেশিনের কাছে, আর তারপরই তার থেকে জেনে নেয় ওই মেশিন সঠিকভাবে কি করে চালনা করতে হয়। কিন্তু কাসান্দ্রা ওই মেশিন চালু করার আগেই ভয়েডে থাকা সেই ডেডপুল গ্যাংকেও এই স্থানে নিয়ে আসে, কারণ কাসান্দ্রা খুব ভালো করেই জানে ডেডপুল এবং উলভারিন দুজনেই শেষ পর্যন্ত চেষ্টা করবে কাসান্দ্রার এই কাজে বাধা দিতে। তাই সে ওই ডেডপুল গ্যাংকে এইখানে ডেকে তাদেরকেই ডেডপুল এবং উলভারিনের পিছনে লাগিয়ে দেয়। ফলে এইখানেই আমরা প্রায় 100 ডেডপুল ভেরিয়েন্টের বিরুদ্ধে ডেডপুল এবং উলভারিনকে ফাইট করতে দেখতে পাই, যেখানে নাইসপুল তার অন্যান্য ভেরিয়েন্টদের হাতে মারা যায়, কারণ তার কাছে বাকিদের মতো হিলিং ফ্যাক্টর নেই। এনিওয়ে, ডেডপুল এবং উলভারিন তার সমস্ত ভেরিয়েন্টদের হত্যা করলেও ক্ষণিকের মধ্যে তারা সকলেই আবারও জাগ্রত হয়ে ওঠে, কারণ তাদের সকলের মধ্যেই রয়েছে হিলিং ফ্যাক্টর। ফলে এই দৃশ্য দেখে তারা দুজনেই যখন নিরাশ হয়ে পড়ে, ঠিক তখনই সেই স্থানে উপস্থিত হয় ডেডপুলের সঙ্গী পিটার, মানে যার সাথেই একটি গাড়ির কোম্পানিতে ডেডপুল কাজ করত। তো পিটার এই স্থানে উপস্থিত হয়ে সমস্ত ভেরিয়েন্টদের উদ্দেশ্যে যখন জানায় এই ডেডপুল আমার সঙ্গী, তখন নিমেষেই সমস্ত ভেরিয়েন্ট উলভারিন এবং ডেডপুলের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করে দেয়, কারণ সমস্ত ইউনিভার্সের ডেডপুলের পিটার নামক একটি সঙ্গী রয়েছে। তাই তার কথাতেই তারা সকলে শান্ত হয়ে যায়। ওইদিকে দেখা যায় কাসান্দ্রা এতক্ষণে ওই টাইম রিপার চালু করে ধীরে ধীরে এই ইউনিভার্স ধ্বংস করতে শুরু করেছে। আর এই ধ্বংসের দৃশ্য অনেকটা লোকি টেলিভিশন সিরিজের এই দৃশ্যের সঙ্গে সিমিলার। সে যাই হোক, লোগান এবং ডেডপুল যখন ফাইনালি কাসান্দ্রাকে থামানোর জন্য ওই স্থানে উপস্থিত হয়, ততক্ষণে কাসান্দ্রার কাজ মোটামুটি কমপ্লিট হতে চলেছে। ফলে তখনই তারা দুজন প্যারাডক্সের কাছ থেকে জানতে চায় এই রকম অবস্থায় ওই মেশিন তারা কিভাবে থামাবে। প্যারাডক্স তখন তাদের দুজনকে জানায় ওই মেশিন একমাত্র থামানো সম্ভব তার পাওয়ার সাপ্লাই শর্ট সার্কিটের মাধ্যমে। কিন্তু প্রবলেম হলো, যে ওই পাওয়ার সাপ্লাই শর্ট করার চেষ্টা করবে সেও ওই মেশিনের সঙ্গে নিমেষেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু ডেডপুল এবং উলভারিন দুজনেই তাদের জীবনের পরোয়া না করে সঙ্গে সঙ্গেই গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত হয় ওই মেশিনের পাওয়ার সাপ্লাই শর্ট করার জন্য। এবার এইখানে উলভারিন যখন ডেডপুলকে প্রস্তাব দেয় সে একাই ওই কাজ কমপ্লিট করবে, তখন ডেডপুল উলভারিনকে ফাঁকি দিয়ে নিজে সেই রুমে প্রবেশ করে দরজা ভিতর থেকে লক করে দেয়, যাতে ডেডপুল একাই ওই কাজ কমপ্লিট করতে পারে আর উলভারিন ওই দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কিন্তু ডেডপুল যখন বহু চেষ্টা করেও একা ওই কাজ করতে ব্যর্থ হয়, উলভারিন তখন ভিতরে প্রবেশ করে দুজনে মিলে একসঙ্গে সেই কাজ কমপ্লিট করে। ফলে নিমেষেই টাইম রিপার সহ কাসান্দ্রাও ধ্বংস হয়ে যায় আর এই ইউনিভার্সও ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু ডেডপুল এবং উলভারিন দুজনেই অক্ষত অবস্থায় থাকে, কারণ তারা দুজনে মিলে একসঙ্গে ওই কাজ কমপ্লিট করায় সমস্ত এনার্জি তাদের দুজনের মধ্যে ভাগ হয়ে গেছে। মানে কোনো একজন যদি ওই কাজ কমপ্লিট করতে যেত তাহলে সেও হয়তো ওই স্থানেই মারা যেতে পারত, কিন্তু এখানে তারা দুজন থাকায় বেঁচে যায়। ওকে, তো পরবর্তীতে দেখা যায় টিভি এর এজেন্ট B-15 উপস্থিত হয় ওই স্থানে, কারণ টাইম রিপার চালু হওয়ার সময় এজেন্ট B-15 বুঝতে পেরেছিল এই ইউনিভার্সে অবৈধ কিছু কাজ হতে চলেছে, যে কারণেই সে এই স্থানে উপস্থিত হয়েছে চেক করার জন্য। আর এইখানে এসেই সে যখন বুঝতে পারে তাদের এজেন্ট প্যারাডক্সই তাদের অজান্তে এই ইউনিভার্স ধ্বংস করতে চাইছিল, তখন সঙ্গে সঙ্গেই প্যারাডক্সকে গ্রেপ্তার করা হয়। আর তারপরেই B-15 উলভারিন এবং ডেডপুলকে জানায় এই ইউনিভার্স আর ধ্বংসের দিকে এগোচ্ছে না, বরং ধীরে ধীরে আবারও ঠিক হয়ে যাচ্ছে, কারণ উলভারিনের এই মহান কাজের ফলে এই উলভারিনই এই ইউনিভার্সের বর্তমান অ্যাঙ্কার বিইং হয়ে গেছে, যে কারণে এই ইউনিভার্স এখন সম্পূর্ণ সুরক্ষিত। আচ্ছা, এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কোশ্চেন আছে, বলুন তো আমাদের পরিচিত মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাঙ্কার বিইং কে? আমার পার্সোনালি মনে হয় ডক্টর স্ট্রেঞ্জ। এবার আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান, দেখি কার কি মনে হয়। ওকে, তো এরপর ডেডপুল খুশি হয়েই এজেন্ট B-15 কে রিকোয়েস্ট করে তারা যেন এই উলভারিনের ইউনিভার্সের ইতিহাস ঠিক করে দেয় এবং ভয়েডে আটকে থাকা ওই গ্রুপকে যে যার নিজেদের ইউনিভার্সে ফিরিয়ে দেয়। কিন্তু B-15 তাকে জানায় উলভারিনের ইতিহাস চেঞ্জ করা সম্ভব না, কারণ ওই ইতিহাসই তাকে যোগ্য বানিয়েছে, যে কারণেই আজ সে এইরকম একটি মহান কাজ করতে পেরেছে। কিন্তু ভয়েডে আটকে থাকা ওই গ্রুপকে যাতে তাদের নিজেদের ইউনিভার্সে ফেরত পাঠানো যায়, এইটার জন্য সে চেষ্টা করবে। এবার এর পরবর্তী সিনে দেখা যায় ডেডপুল এবং উলভারিন দুজনে মিলে শর্মা খাচ্ছে, যেখানে ডেডপুল অ্যাভেঞ্জার্সদের শর্মা খাওয়ার কথাও উল্লেখ করে।
যে দৃশ্য আমরা অ্যাভেঞ্জার্স মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। মানে এখান থেকেই বোঝা যায় ডেডপুল অ্যাভেঞ্জার্সদের বহু খোঁজ রেখেছে। এনিওয়ে, এরপর দেখা যায় ডেডপুল উলভারিনকে তার সমস্ত সঙ্গী সাথীদের সঙ্গে পরিচয় করায়। আর এখানে উলভারিনের অনুপ্রেরণাতেই ভেনেসার সঙ্গে ডেডপুলের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। আচ্ছা, এখানে উল্লেখ করে দিই, এই স্থানে কিন্তু আমরা লরাকেও দেখতে পাই। মানে এজেন্ট B-15 ভয়েডে থাকা ওই গ্রুপকে তাদের নিজেদের ইউনিভার্সে অলরেডি ফিরিয়ে দিয়েছে, যে কারণেই লরা এই মুহূর্তে এখানে উপস্থিত হতে পেরেছে। ওকে, তো পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডেডপুল টিভিএতে উপস্থিত হয়ে আমাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখায়, যেখানে আমরা দেখতে পাই জনি, ডেডপুল এবং লোগান বন্দি অবস্থাতে কাসান্দ্রার ডেরা যাওয়ার টাইমে জনি কিন্তু সত্যি কাসান্দ্রার নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। আর সেটাই এখন ডেডপুল প্রমাণ করে দেয়, কারণ জনিকে কাসান্দ্রা হত্যা করেছিল ডেডপুলের কথাতেই। তাই ডেডপুল যে মিথ্যে কথা বলেনি, এটাই সে এই মুহূর্তে দেখিয়ে দেয়। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য